প্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতের নিয়মিত টক শো এই সময়। আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি আজ। আমাদের নানা দিকে সভ্যতার অনেক ধরনের বিকাশ ঘটছে, কিন্তু আবার বর্বরতাও দেখছি আমরা বিভিন্ন দিকে। এই বর্বরতাগুলো যেন সভ্যতাকেই ব্যঙ্গ করে। এত বীভৎস ধরনের ঘটনা আমরা মাঝে মধ্যে দেখি, যেগুলোর কোনো ব্যাখ্যা নেই, কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অনেক ঘটনা থেকে যায় যেগুলো আর চোখের আড়ালেই আমরা কখনোই এর কারণ উদ্ঘাটন করতে পারি না এবং এগুলোর প্রতিকারও করতে পারি না। যদি দৈবক্রমে কেউ চিত্র ধারণ করে, ভিডিও ধারণ করতে পারে, যদি তা সোশ্যাল মিডিয়ায় চলে আসে, তখনই আমরা একটু নড়ে চড়ে বসি, সমাজে হইচই পড়ে যায়, আইনশৃঙ্খলা বাহিনী প্রতিকারের ব্যাপারে সক্রিয় হয়ে ওঠে। আমরা এর আগেও নানা ঘটনা দেখেছি, শিশু রাজনের ঘটনা, রাকিবের ঘটনা। সর্বশেষ আমরা যেটি দেখলাম, সিলেটে কলেজ ছাত্রী খাদিজা, তাকে নৃশংসভাবে কুপিয়ে যে হত্যার ঘটনাটি ঘটল, হত্যার চেষ্টার ঘটনাটি ঘটল, অত্যন্ত বীভৎস। কি বার্তা দিচ্ছে এসব ঘটনা, আজ আলাপ করব সে বিষয় নিয়ে। এছাড়াও আজ বগুড়াতে 2 জঙ্গির আত্মসমর্পণের ঘটনা নিয়ে এবং 54 ধারা থেকে হলি আর্টিজানের ঘটনায় তাহমিদ এবং হাসনাত করিমের অব্যাহতি প্রসঙ্গ সময় পেলে আলাপ করব। শুরুতে পরিচিত হব দুজন অতিথির সঙ্গে। রয়েছেন সুভাষ সিংহ রায় এবং তানভীর সিদ্দিকী। স্বাগত আপনাদের দুজনকে। জনাব সুভাষ সিংহ রায়, সিলেটের ঘটনাটি তো আমরা ইতিমধ্যে জেনেছি, যে ঘটনাটি ঘটিয়েছে, যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র বদরুল, সে আদালতে স্বীকারোক্তি দিয়েছে। এর রাজনীতি তার একটা রাজনৈতিক পরিচয় আছে, সেটি নিয়েও এক ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ আছে। সব মিলিয়ে এই ঘটনাটি আমাদেরকে কিভাবে, আপনার মনে কিভাবে নাড়া দিয়েছে, কি দাগ কেটেছে সিলেটের এই নৃশংসতা? আপনাকে ধন্যবাদ এবং তানভীর সিদ্দিকী ভাইকে ধন্যবাদ এবং যারা অনুষ্ঠান দেখছেন সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনার যে ভূমিকা বক্তব্যের মধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে এবং উত্তর নিহিত আছে। আমি শুধু ওইটুকু বিস্তৃত করব মাত্র। যাযাবর তার দৃষ্টিপাত লেখায় তিনি বলেছিলেন যে বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। খুবই কষ্টের সাথে আমরা লক্ষ্য করি এবং অনুধাবন করি যে আমাদের মূল্যবোধের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো দিন দিন সংকুচিত হয়ে আসছে এবং রাজনৈতিক দলের ছত্রছায়ায় যে অপকর্মগুলো হয়, এবং সত্যি সত্যি আপনি ঠিকই বলেছেন যে যদি কেউ এটাকে চিত্র ধারণ করে মানুষের সামনে উপস্থাপন করে যদি জনমত যদি ওই জায়গায় আসতে পারে, তাহলে কিন্তু এটার একটা সুরাহা হয় বলে আমরা ধরে নিচ্ছি এবং দেখেছিও তাই। আমি রাজনের ঘটনা দেখেছি, রাজীবের ঘটনা দেখেছি এবং সরকারকে ধন্যবাদ জানাবো যদি এই ঘটনাগুলোর দ্রুত সমাধান করেছেন। কিন্তু যেগুলো আসছে না, আমাদের চোখের আড়ালে যেগুলো ঘটছে, যেগুলো গণমাধ্যমেও আসছে না, নানা কারণে আসছে না, সেগুলোর ব্যাপারে আমাদের পরিত্রাণের পথটা কী, আমরা সমাজ ব্যবস্থাটা কোন জায়গায় এনেছি। আপনি দেখেন, আমি ছোট করে আনি, 17-18 বছর বয়সে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার ইউরোপ প্রবাসের পত্র লিখেছিলেন, একটা আত্মজীবনীর মতন। এবং আপনি যদি দেখেন, জওহরলাল নেহরু যখন আত্মজীবনী লেখে, তখন জওহরলাল নেহরু অ্যান অটোবায়োগ্রাফি লিখলেন, আর অনুযায়ী সুভাষচন্দ্র বসু লিখলেন দিস ইন্ডিয়ান স্ট্রাগল। কিন্তু ভারতের যিনি জাতির পিতা মহাত্মা গান্ধী, তিনি লিখলেন মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, গুজরাটি ভাষায় লিখেছিলেন। এই যে সত্যের সাথে যে পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, রাজনীতি হচ্ছে মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। আমরা করছি কিনা রাজনীতিবিদরা নিজেদেরকে প্রশ্ন করি, আমরা কি নিজেদের কাছে নিজে প্রশ্ন করেছি? বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী যারা পাঠ করেছেন, তারা কি লক্ষ্য করেননি তার দলের অনুসারীরা, তার আদর্শের যারা অনুসারী বলে দাবি করেন, তারা কি এটা অবলোকন করেননি যে তিনি কত কষ্টের মধ্যে, নীতি নৈতিকতার মধ্য দিয়ে তিনি রাজনীতির পথ অতিক্রম করেছেন, কঠিন পথ পাড়ি দিয়েছেন? অনুসরণ করেননি? আজকের যিনি প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, 1981 সালের 17ই মে দেশে আসার পর থেকে কি দুর্গমগিরি কান্তার মরুপথ পাড়ি দিয়েছেন, তিনি কি লড়াইটা করেছেন, এগুলো কি তার দলের যারা কর্মী বলে দাবি করেন, তারা কি কখনো অনুধাবন করেছেন? করেন কি? আমার কাছে অনেক সময় মনে হয় না। সিলেটের এই ঘটনাটি যদি কোনো কারণে, যদি জনমত কিংবা নাগরিক সমাজ কিংবা সাধারণ মানুষ যদি এটা যদি জেগে না উঠত,
আমার কাছে মনে হয় এটা অনেক পিছিয়ে যেত। এটার বিচার তো অবশ্যই হবে এবং এই বিচার দৃষ্টান্তমূলক শাস্তি হবে। কিন্তু আমার যে সংকটটা, যেটা আপনি একটু ইঙ্গিত করেছেন, এই রাজন রাজীবের ঘটনায় আমরা কিন্তু সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু যে ঘটনাগুলো আসছে না সে ব্যাপারে আমরা কি করছি? আর একটু বিস্তারিত আলাপ করব সেই ঘটনাগুলো। তানভীর সিদ্দিকী, সিলেটের এই প্রসঙ্গটি আগে আমি একটু আলাপ করতে চাই যে এই এত বড় একটা বর্বরতা, একটা সাক্ষী, এই ঘটনাটি মানুষকে, মানে এরকম আরও অনেক ঘটনাই ঘটেছে, কিন্তু এটা দেখার পরেও যে দলীয় পরিচয়ের যে কথাটি আসছে সেটা একটা সমালোচনা তো উঠছেই, যে নিশ্চয়ই এই ছেলেটি তার দলীয় পরিচয় না থাকলেও সেই ঘটনাটি ঘটাতে পারত, একজন উদ্ভ্রান্ত, একটা বিপর্যস্ত বা একটা বিকৃত মানসিকতার একটা প্রেমিক হিসাবে করতে পারত। কিন্তু দলীয় পরিচয় এখানে তাকে কোনো ইম্পেটাস, তাকে কোনো আলগা কোনো সাহস জুগিয়েছিল কিনা এই ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনার পেছনে? আমরা তার পেছনে অতীতেও দুই একটা ঘটনার কথা জানি। 2013 সালেও সে এই ধরনের একটা চেষ্টা করেছিল। ধন্যবাদ। আমি আপনার কথা এবং সুভাষদার কথা থেকে আমি একটু বলতে, ওনার কিছু কয়েকটা পয়েন্ট উনি বলেছেন, খুব ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্নের অবতারণা করেছেন। এই ঘটনাটা আমাদের বিবেককে শুধু নাড়া দেয়নি, এই ঘটনাটা আমাদের সামাজিক অবস্থান, মূল্যবোধের অবক্ষয়, এই বিষয়গুলোকে সামনে নিয়ে এসছে। হ্যাঁ, দলীয় পরিচয় না থাকলেও উনি এই ঘটনাটা ঘটাতেন কিনা বা এত বড় একটা ঘটনা ঘটানোর সাহস রাখতেন কিনা আমার সন্দেহ আছে। হয়তো বা দলীয় পরিচয়টা তাকে এখানে এইরকম নৃশংসতার দিকে যেতে হয়তো উৎসাহিত করেছে, আদারওয়াইজ হয়তো অন্য কোনোভাবে উনি চেষ্টা করতেন বা কিছু একটা করতেন। এখন আমি ভিডিওটা দেখেছি, অনেস্টলি স্পিকিং এটা খুব সাহসের ব্যাপার এই ভিডিওটা দেখা। কেউ যদি বলেন যে হ্যাঁ আমি খুব সাহস দেখিয়েছি, তাইলে আমি বলবো যে হ্যাঁ আমি সাহস দেখিয়েছি। এবং ভিডিওটা দেখার কারণটা হলো যে আমি চেষ্টা করেছি যে কতক্ষণ ধরে এই বর্বরোচিত ঘটনাটা ঘটলো প্রকাশ্যে, এবং আশেপাশে কারা ছিলেন, এবং আশেপাশে কেউ ছিলেন না বা একজন দুজন এই ঘটনাটা ঘটিয়েছেন বা ভিডিও করেছেন বা ছবি উঠেছেন, ব্যাপারটা এরকম না। অনেক সংখ্যক লোক সেখানে ছিলেন। একটা মেয়েকে যেভাবে কোপানো হয়েছে, যে বর্বরচিতভাবে কোপানো হয়েছে, হ্যাঁ ওই সময় তার মানসিক অবস্থা কি ছিল, কেন কোপাবে বা কি অবস্থা ঘটতে পারে, কনসিকুয়েন্স হতে সে জানতো না, কিন্তু ব্যাপারটা মোটেই সেরকম না। কি নৃশংসভাবে একের পর এক তার শরীরের উপরে শরীরের বিভিন্ন জায়গায় কোপানো হয়েছে ঠান্ডা মাথায় এবং দীর্ঘক্ষণ ধরে। এমন না যে একটা দুইটা কোপ দিয়ে সে পালানোর চেষ্টা করেছে। তো এই দৃশ্য তো, এটা তো মানে আমি যখন দেখছিলাম নিজেকে আমি কল্পনা করছিলাম যে ওই জায়গাটা যদি আমি হতাম, আমার সন্তান যদি হতো, আমার পরিবারের কেউ যদি হতো এবং এই ভিডিওটা আমি যদি দেখতাম, তাহলে আমি কি করতাম সেখানে। আমাদের সৌভাগ্য যে সে ধরা পড়েছে বা তাকে ধরে পুলিশে দেওয়া হয়েছে, কিন্তু এটাই তো শেষ না। আমরা যখন খাদিজার কথা বলছি, তনু কোথায়? তনুর বিষয়টা কি আমরা কি ভুলে গেলাম? সাগর রুনির ঘটনাটা কি আমরা কি একেবারে মেমোরি থেকে ডিলিট করে দিলাম আমরা? এই জিনিসগুলো কি আমাদের সামনে আসবে না? এই জিনিসগুলো আমাদেরকে এখন জিজ্ঞাসা করার সময় চলে এসছে। মানুষ হিসেবে যারা সেখানে, সরি আপনাকে ইন্টারাপ্ট করলাম, যে মানুষ হিসেবে যারা, আপনি বললেন যে ভিডিওতে আপনি দেখেছেন, কিন্তু সেখানে তো প্রত্যক্ষদর্শীও ছিল। অবশ্যই অনেকে প্রশ্ন করছে যে আপনি ভিডিও করছেন কিন্তু প্রত্যক্ষদর্শী হিসেবে কি রোল ছিল? আসলে ওই মুহূর্তে এই ধরনের একটা সন্ত্রাসী মানে কার্যকলাপের মুখে, এই থ্রেটের মুখে, এই হুমকির মুখে এই মানে অন্য সাধারণ মানুষের পক্ষে এগিয়ে গিয়ে কোনো ধরনের প্রতিকারমূলক পদক্ষেপ নেওয়াও কি সম্ভব? আপনার কি মনে হয়? সম্ভব। আমাদের বাঙালি জাতির আমাদের রসায়নে বেশ একটু গণ্ডগোল আছে। আমি জানি না আমার ব্যাখ্যাটা দর্শক কীভাবে নেবেন। এবং আমরা যুগ যুগ ধরে দেখে এসেছি এরকম অত্যাচারী যারা ব্যক্তি ছিলেন তারা কিন্তু খুব বেশি বাধার সম্মুখীন কখনো হননি ওইভাবে। একটা পর্যায়ে এসে যখন এরকম আপনি যেটা বললেন, তখন তার গণমাধ্যম ছিল না, তখন তার ভিডিও ছিল না। যখন মানুষ যখন দেওয়ালে পেট থেকে যায় কিংবা কোনো একজন মানুষ আবির্ভূত হয়, যখন নেতৃত্ব দেয়, সবাইকে জনমত সংগঠিত করে, তখন একটা পরিত্রাণের জায়গা আসে। 80 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন তার সভ্যতার সংকট। সভ্যতার সংকটে তিনি বললেন, আশা করে আছি পরিত্রাণকর্তার জন্মদিন একদিন আসবেই এই পূর্ব দিগন্ত থেকে। এবং তিনি এই পরিত্রাণকর্তা কিন্তু খুঁজছিলেন। আমরাও কিন্তু সমাজে এখনও এই একটি উন্নত সমাজ ব্যবস্থায়, যেখানে প্রযুক্তির এত ছোঁয়া, যেখানে আমরা এগোচ্ছি, আমাদের হতদরিদ্রের সংখ্যা যেখানে অনেক কমে এসেছে,
এত যে উন্নয়নের যে ছোঁয়া আমরা পেয়েছি, অবশ্যই ধন্যবাদ দেবো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। কিন্তু তার যারা কর্মী বলে দাবি করছেন কিংবা এই লুকায়িত হয়ে আছেন, ছত্রছায়ায় আছেন, নিজেদেরকে অন্যভাবে উপস্থাপন করছেন, তারা কেন পার পেয়ে যাচ্ছে? এবং এটাও আমাদের কিন্তু দেখবার বিষয়। আপনি দেখেন এই পটুয়াখালীর যে স্কুল পড়ুয়া ছাত্র, যেই শীর্ষেন্দু বিশ্বাস, ক্লাস 4-এর একটি ছাত্র, সে যখন পায়রা নদীর ওপরে একটি ব্রিজ নির্মাণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চিঠি লেখে, কি মমতায় মাননীয় প্রধানমন্ত্রী এই চিঠির উত্তর দেন এবং কার্যক্রম শুরু করে। এবং এরকম অসংখ্য উদাহরণ আমি দেখেছি। আমি জাতিসংঘের সাধারণ অধিবেশনে গিয়েছিলাম, সেখান থেকে ফিরবার পথে বিমানে একজন ভদ্রলোকের সঙ্গে দেখা, উনি অনেক বয়স্ক। তিনি আমার পাশে বসে মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলে শুধু কাঁদছেন। এ কারণে 1984 সালে তিনি ধানমন্ডিতে যেখানে থাকতেন, সেখানে ওই বাসার আশপাশের এক বাসায় তিনি আজকের প্রধানমন্ত্রী গিয়েছিলেন। সেই বাসা থেকে বেরোনোর সময় তার সাথে দেখা, অনেক দিন পরে দেখা, দেখেই চিনে ফেলেছেন। কেননা 32 নম্বরে 70 দশকে 69 সময় উনি যাতায়াত ছিলেন এই ভদ্র, ইনি এখন আমেরিকায় থাকেন, দেখে চিনে ফেলেছেন। কেননা এই বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের এই স্মৃতিশক্তি খুবই প্রখর। চিনে ফেলার পরে যে চাচা আপনি এখানে, বলে যে আমার ছেলে বাসা তো এখানে, বলে চলেন, কয়ে ঢুকে পড়েছে। মানে উনি বর্ণনা করছেন, বলছে তো আমার সন্তানের 4 বছরের একটি শিশু তার হাম হয়েছে, আমার সন্তান, আমার পরিবারের কেউ সদস্য, তার এই 4 বছরের শিশুকে আমরা স্পর্শ করছি না, সংক্রামিত রোগ। কিন্তু দেখলাম বঙ্গবন্ধুর কন্যা কি অপার মমতায় তিনি ওই বাচ্চাকে কোলে নিলেন। তিনি চিন্তাও করলেন না যে তিনি সংক্রামিত হতে পারেন, তিনি রোগে আক্রান্ত হতে পারেন। এই মমতাময়ী মা যিনি থাকেন, সেই দেশের কিন্তু আরও বেশি আমরা সমৃদ্ধ হওয়ার কথা। এই দুর্বৃত্তায়নের যে জায়গাটি খুব দুঃখজনক ঘটনা। ছাত্রলীগ যদিও বলেছেন, এবং আমি বিশ্বাস করতে চাই, ছাত্রলীগ বলেছে যে সে দলের কোনো সদস্য না, কিন্তু দলের সদস্য হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারছে কেন? তারা বলতে সাহস পাচ্ছে কেন যে একজন দুর্বৃত্ত সে দলের সদস্য? কিন্তু এরকম খবর এসছে যে এটা ভেরিফাইড কিনা আমি জানি না, 2013-তেও সেই বাসায় যখন গৃহশিক্ষক হিসাবে ছিল, তখনও এই প্রেম নিবেদন করতে গিয়ে তাকে আক্রমণ করেছিল এই খাদিজাকে, এবং তখন কিছু লোক তাকে গণধোলাই দিয়েছিল, এবং পরবর্তীতে ছাত্রলীগের নেতা হয়ে সে ওদেরকে মামলা মোকদ্দমা মানে সাজানো হয়েছে, এবং সেই মামলায় তাদেরকে জামাত শিবির এরকম বলে ওই অপরাধীদেরকে, ওই মানে আসামিদেরকে আসামি সাজিয়ে রাজনৈতিক পরিচয় দিয়ে তাদের ব্যাপারে চার্জশিটও দেওয়া হয়েছিল। অনেক গভীর সংকটের কথা আমরা জানি। তো বঙ্গবন্ধুর মৃত্যুর আগে আমরা তো মহসিন হলের 7 মার্ডারের কথা জানি, যে 7 মার্ডারের তিনি ছিলেন ছাত্রলীগের একদম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলেন, এবং 7 মার্ডারের সময় পরবর্তী থেকে ছাত্রলীগ থেকে বহিষ্কার হন, এবং পরবর্তীতে তার রাজনৈতিক ভূমিকা কি হয়েছে, বঙ্গবন্ধুর মৃত্যুর পর কি এসেছে, এটা আমরা জানি। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু আমি খুব স্পষ্ট করে বলি, রাজনীতি হচ্ছে মহৎ কাজ, কোনো খারাপ মানুষ দিয়ে হয় না। আমরা কিন্তু এই জায়গা দাঁড়ানোর সময় এসেছে, সকলে মিলে এই বোধের জায়গাটুকু আমাদের তৈরি করতে হবে। জি, জনাব তানভীর সিদ্দিকী, এই যে গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলো আসার কারণে হয়তো ওটা কিছুটা শোরগোল হচ্ছে, কিন্তু অনেক ঘটনা যেটা সুভাষ সিংহ রায় বলছেন যে সেগুলো নিয়ে তো কোনো আলোচনা, যেমন যদি ধরা যায় যে এই বছর কত শিশু আপনার নির্যাতনের শিকার হয়েছে, বা কি বলে যে ধর্ষণের শিকার হয়েছে কত শিশু, তাদের কতজনের বিচার হয়েছে, কতজনকে আমরা আইনের আওতায় আনতে পেরেছি পারপিট্রেটরদেরকে আইনজীবী হিসাবে। আমি একটু ওনার প্রশ্ন থেকে একটু আসি, কারণ সুভাষ দা অনেকগুলো প্রশ্ন উপস্থাপনা করেছেন। আপনি মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অভ্যাস বা আচরণের কথা বলেছেন, স্নেহ বা মমতাময়ী বলেছেন, সবই ঠিক আছে। আমি শুধু একটা নাটকের কথা বলি। এই ছাত্রলীগ এবং ছাত্র দলের এই যে নাটক, কোনো অপকর্ম যখন করে, সে আমাদের কেউ না। এই নাটক থেকে বেরিয়ে আসতে হবে, সিম্পল। একটা লোক, একটা ছেলে, 20-22 বছরের একটা ছেলে বছরের পর বছর এলাকায় তাণ্ডব চালাবে, এবং অপকর্ম করার পরে বলা হবে, আমি দ্বিমত করছি না, হতে পারে যে আমাদের কেউ না। আমার একটা ঘটনা মনে পড়ে, আমি তখন সাংবাদিকতা করতাম, 94-এ সম্ভবত এটা। তখন বিএনপি ক্ষমতায়, এবং আওয়ামী লীগের সঙ্গে বা অন্যান্য বিরোধী দলের সঙ্গে যে সংঘাত, দ্বন্দ্ব, অবরোধ এগুলো তো চলতো। আমিনুর রসুল পরান নামে একটা ছেলে মারা গিয়েছিল গুলিস্তান কাপ্তান বাজার এলাকায়, এবং ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়েছিল সব জায়গায়।
আমার স্পষ্ট মনে আছে, এই আমিনুর রসুল পরাণকে আমাদের বলে দাবি করে বোথ ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং ছাত্র দল এবং বিএনপি ক্লেম করেছিল যেটা আমাদের। যখন প্রয়োজন হয়, তখন কেউ যদি মারা যায় তখন এই লাশ আমাদের, আর যখন অপকর্ম করে তখন সে আমাদের কেউ না। এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে। অসুবিধা কি যে হ্যাঁ আমাদের ছিল, আমরা সরি, এই কথাটা বলতে তো এই সাহসটুকু যদি না না, থাকে। কিন্তু একে যে আইনের আওতায় আনার ব্যাপারে অলরেডি আইনের আওতায় চলে এসছে, সেটা তো এসছে because of the citizen journalism। খুব জি শখ করে আইনের আওতায় উনি আসেননি। এর আগে যে অপকর্মগুলো করেছেন সেগুলোর থেকে উনি রেহাই পেলেন কি করে? এই যে আজকে যদি ভিডিওটা না হতো, আজকে যদি এতগুলো স্টিল ফটোগ্রাফি না হতো, আজকে যদি সোশ্যাল মিডিয়া এই ঘটনাটা না ঘটতো এবং মিডিয়া যেভাবে এটা পিক আপ করেছে, বাংলাদেশের প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া, তাহলে আইনের আওতায় এরকম যেটা বলছিলেন যে আরও কত কত এলাকা ছাড়া হয়ে যাচ্ছেন লোকজন, বাবা মা মেয়েকে অল্প বয়সে বিয়ে দিয়ে দিতে বাধ্য হচ্ছেন, সে খবর কি আমরা রাখি? এই জিনিসগুলো আমাদেরকে মূল্যায়ন করার আমি সময় পত্রপত্রিকায় ঘাটছিলাম, যেখানে দেখলাম যে দিনাজপুরের একটা ঘটনা, সেখানে টেক্সটাইল ইনস্টিটিউটের এক ছাত্রীকে এই রাজনৈতিক পরিচয়ে দুই যুবক তাদেরকে রুমের মধ্যে ঢুকিয়ে সেই ছাত্রীকে মানে ভিডিও করেছে তার, এবং সেটা বিদর্পে বেরিয়ে গেছে। কোনো প্রতিকার হয়েছে কিনা, কারণ কোনো একজন ময়মনসিংহের গৌরীপুরে একজন কলেজ শিক্ষককে নাঙ্গা করে ঘোরানোর ঘটনা ঘটেছে, এগুলোর প্রতিকার হয়, মানে এরকম অসংখ্য ঘটনা আছে যেগুলোর প্রতিকার হয় না। আমি বলবো কি, একটু ইন্টারাপ্ট করি, আমি বলবো কি এগুলো আর এগুলো ডিফেন্ড করার চেষ্টা করে কোনো লাভ নেই। ক্রিমিনাল ইজ ক্রিমিনাল, এবং যদি ক্রিমিনাল অ্যাক্টের সঙ্গে কেউ জড়িত থাকে, স্বীকার করি যে হ্যাঁ আমার, কিন্তু আমি তাকে আইনের হাতে তুলে দিচ্ছি এবং সে যেন পার না পায়। সুভাষ সিংহ রায়, আমি ওই গণমাধ্যমে মানুষের চাপের কথা আপনিও বলছিলেন যে চাপ রাখতে হবে। ওই রাজীব এবং রাকিবের ঘটনার পরে অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম তিনি এটাকে মানে খুব দ্রুততম সময় বিচার হয়েছিল, তখন এটাকে নজিরবিহীন ঘটনা বলেছেন, এবং এটাও বলেছেন যেটা সবচেয়ে বড় অবদান হচ্ছে গণমাধ্যমের। ভিডিওতে আসামিদের দেখা গেছে, পুলিশ আর কোনো পথ ছিল না আসামিদের গ্রেপ্তার করা ছাড়া, এবং উনি পরে বলছেন যে গণমাধ্যমে মানুষের চাপ সবসময় বজায় রাখতে হবে। এখন এই যে আপনার কাছে কি মনে হয় যে কিছু কিছু জিনিস খুব সচিত্র আকারে, যেটা আমরা শুরুতেই বলার চেষ্টা করছি, মানে এরকম একেবারে অকাট্য কিছু ঘটনা যেটা মানুষকে খুব দাগ কেটে যাওয়া ছাড়া অন্য সিংহভাগ ঘটনাই তো আমাদের মানে অলক্ষ্যে থেকে যাচ্ছে, আড়ালে থেকে যাচ্ছে, আইনের আওতায় আসছে না। এগুলোকে কিভাবে মানে আইনের পারভিউতে আনা যায়, এই ব্যাপারে কি ধরনের সচেতনতা, কি ধরনের মোটিভেশন, কি ধরনের লেজিসলেশন, কি ধরনের কি বলে যে উদ্যোগ দরকার বলে আপনি মনে করেন? আমি তো এখন স্পষ্ট করে মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে যেই গলতটা রয়েছে সেটা হচ্ছে নৈতিকতার শিক্ষার যারের যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটি মনে হয় আমরা অনুসরণ করছি না। এবং এই যে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি আমি যেন সারা দিন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আপনিও পড়েছেন, আমিও পড়েছি। এই যে আমাদের পূর্বপুরুষরা যেভাবে এই নৈতিকতার শিক্ষাটিকে ধারণ করেছে, কোনো কোনো ক্ষেত্রে আমরা এই বিশ্বায়নের যুগে এই বিত্ত বৈভব এবং তার নানা উচ্চ আকাঙ্ক্ষার কারণে আমরা সব যেন দূরে সরে যাচ্ছি, যে কারণে আমরা চকচকে হয়েছি কিন্তু ভিতরটা অনেক ফাঁকা হয়ে যাচ্ছে। এইটা যদি আমরা ঠিক না করতে পারি আমরা কিন্তু অনেক 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 পিছিয়ে যাব। এবং আমাদের এই লড়াইটা কিন্তু আমার কাছে মনে হয় যে যারা এই অপকর্মগুলো করে তারা কিন্তু কখনোই দলের সাথে থাকে না, দলের সাথে থাকতে পারেও না। আপনি দেখেন যারা 96 থেকে 2001 সালে অল্প কিছু ঘটনা বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে ঘটেছিল, আমি উল্লেখ নাই বা করলাম, এই ঘটনাগুলোর সাথে যারা যুক্ত ছিল তারা অধিকাংশই কিন্তু দলের সাথে থাকেননি। এবং এমনকি বঙ্গবন্ধুর সময়, বঙ্গবন্ধু 1314 দিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, তখন যারা এই সমস্ত অপকর্মের সাথে যুক্ত ছিল তারা পরবর্তীকালে কিন্তু বঙ্গবন্ধুর মৃত্যুর পর এই দলের সঙ্গে বঙ্গবন্ধুর দলের সাথে থাকেননি। এটা কিন্তু স্পষ্ট, যে কারণে আমি বলছি এই লোকগুলো থাকে না। আমার নিজের চোখে দেখা 1984, 85, 86 সময়, আপনিও বিশ্ববিদ্যালয়ের ওই সময়গুলোতে দেখেছেন যে আমার নিজের চোখে দেখা বঙ্গবন্ধুর বাড়িতে 32 নম্বরে যারা একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল, পরবর্তীতে অন্য একটি ছাত্র সংগঠন করে, নতুন বাংলা ছাত্র সমাজ কিংবা অন্য কোনো নাম্বার নাই বা উল্লেখ করলাম, তারা যখন আবার বিপদে পড়ে এসে বঙ্গবন্ধুর কন্যার পায়ে ধরে কেঁদেছেন যে আমি অন্যায় করে ফেলেছি, আমাকে মাফ করে দিন, আপনার দলে নিয়ে নেন, তিনি বলেছেন না, যে তোমাদের হাতে অস্ত্র উঠেছে, আমি অস্ত্রবাজ দিয়ে রাজনীতি করব না। আমার চোখের সামনে ঘটনাগুলো।
আপনি এই যে তার যে আজকে যে সাফল্য, আমি নিজে যখন 193টি দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান যারা বক্তৃতা দিয়েছে তাদের সঙ্গে আমি বক্তৃতা অবাক হয়ে শুনেছি, অন্তত 25 জন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান শেখ হাসিনার বক্তৃতার রেফারেন্স দিয়ে বক্তৃতা দিয়েছেন এবং সেখানে তারা বলছেন তিনি এই গুণগত মান পরিবর্তন করেছেন দেশের, একটি দেশের তিনি যে ভাবাদর্শের উন্নয়ন ঘটিয়েছেন। তখন যখন তার সংগঠনের নাম ব্যবহার করেন দুর্বৃত্তরা এবং সেটা কিছুটা সময় হলেও তারা পার পেয়ে যান, এইটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা। আপনি চিন্তা করতে পারেন রমিজা খাতুন গফরগাঁয়ের, নিশ্চয়ই তানভীর ভাইয়ের মনে আছে, একটি রিকশাওয়ালা তার জমি রেখে গেছে শেখ হাসিনাকে দেওয়ার জন্যে। কি অপূর্ব মমতার যে ঘটনা! আর তার দলের যদি কর্মীর নাম ভাঙিয়ে এই কাজগুলো চলবে আর সেটাকে যে কিছুটা সময়ের জন্য হলেও মেনে নিতে হয়, এটাও খুব দুর্ভাগ্যজনক। এটা আমরা শুনলাম এবং প্রধানমন্ত্রীকেও আমরা সবসময় তার ছাত্র সংগঠনের নেতাকর্মীদেরকে সবসময় সতর্ক করতে আমরা দেখেছি, হুঁশিয়ার করতে দেখেছি এবং কখনোই তিনি প্রশ্রয় দেননি এবং দেওয়ার কথাও বলছেন না। উনি শিক্ষায় মনোনিবেশ করার কথা বলছেন, সাংগঠনিক গঠনমূলক কাজে মনোনিবেশ করার কথা বলছেন, নো ডিনাইং টু দ্যাট। কিন্তু আমাদের যে আইনি যে কাঠামো, যে আমাদের দৃষ্টিভঙ্গি, সেটার কি আদৌ মানে কতটা সিগনিফিকেন্ট পরিবর্তন হয়েছে বলে আপনার মনে হয়? আমি সিগনিফিকেন্ট কোনো পরিবর্তন ঘটেনি, বরং অবনতি ঘটেছে। মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলছেন, গতকাল মনে হয়, গতকালই তো বললেন যে যারা প্রশাসনে যারা আছেন তাদের দক্ষতা বাড়ানোর কথা বললেন, ইত্যাদি ইত্যাদি। আপনি এই বক্তব্যগুলোর সঙ্গে বাস্তব অবস্থা মেলানোর চেষ্টা করেন যে দুষ্টের দমন, শিষ্টের পালন, গুড গভর্নেন্স, সুশাসন, আইনের শাসন, এই সমস্ত কথাগুলো তো আমরা খুব বলি। আজকে আমি একটু রেফারেন্স হিসেবে আমি বলছি আর কি, যে দুর্নীতি দমন কমিশনে একজন সরকারি কর্মকর্তা জয়েন করেছেন ডিজি হিসাবে, 6 জন ডিজির একজন জয়েন্ট সেক্রেটারি। এরকম জয়েন্ট সেক্রেটারি লেভেলে কয়েকশো কর্মকর্তা বাংলাদেশে আছেন। পত্রিকা নিউজ হয়েছে, সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে বাহবা দেওয়া হচ্ছে এবং তার অতীত কার্যকলাপ, কর্মকাণ্ড, কিভাবে কোন জায়গায় পোস্টিং ছিলেন এবং অধিকাংশ পোস্ট থেকে তাকে বিতাড়িত করা হয়েছে। যে জায়গাটায় উনি ছিলেন সেই জায়গা থেকে তাকে সরে যেতে হয়েছে, সে মিল্ক বিটা বলেন, চিটাগাং পোর্ট বলেন, যেখানেই বলেন। কিন্তু এরকম একটা লোক যখন দুর্নীতি দমন কমিশনের একজন ডিজি হিসেবে উনি আসেন, অনেকেই তখন আশায় বুক বাঁধেন। ঘটনাটা কিন্তু ঘটার কথা ছিল উল্টো, যে প্রশাসনে বা সমাজে কোনো অসৎ কোনো একজন কর্মকর্তাকে যদি আইডেন্টিফাই করা যেত, তাকে নিয়ে হইচই করার কথা, সেইটা না। একজন ব্যক্তিকে নিয়ে আমি নিউজ হতে, যখন প্রথম সারির জাতীয় দৈনিকে যখন সেই ব্যক্তিকে নিয়ে নিউজ হয়, তখন বুঝতে হবে যে আমাদের স্ট্যান্ডার্ডটা কোথায়, আমরা কোথায় চলে গিয়েছি। আমাদের গভর্নেন্স ইস্যু, যেটা আপনি বলার চেষ্টা করছেন, ব্যাপারটা হচ্ছে যে দুইটা পথ আছে। যারা দায়িত্বে আছেন তারা ঠিকমতো পালন করবেন, না তারা চামচামি করবেন বা নিজেদের স্বার্থ দেখবেন। এই ভদ্রলোক যিনি ডিজি হিসেবে জয়েন করেছেন, আমি যতটুকু জেনেছি এবং খোঁজ নিয়েছি, উনি ওনার দায়িত্বগুলো পালন করার চেষ্টা করেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব। প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে ওনাকে বেতন দেওয়া হয় যে কাজগুলো করার জন্য, সেই কাজগুলো উনি নিষ্ঠার সাথে পালন করেছেন, করার চেষ্টা করেছেন। এই জন্য ওনাকে অনেক ধরনের মানে হয়রানির শিকার হতে হয়েছে। সেই কোকোর জাহাজে উনি ফাইন করেছেন, বিভিন্ন মিল্ক ভিটাকে লাভজনক পর্যায়ে নিয়ে এসেছেন। ইটস এ পার্ট অফ দেয়ার ডিউটি, হিজ ডিউটি, এবং ওই ডিউটিটা উনি পালন করাচ্ছেন। উনি কিন্তু এক্সট্রা অর্ডিনারিলি কিছু করেননি। এইটা করতে পেরেছেন বা করার চেষ্টা করেছেন বলে আজকে আমরা বাহবা দিচ্ছি। বাকিদের খবরটা কি? পার্লামেন্টে বসে যখন একজন মন্ত্রী আলাপ করেন বা বক্তৃতা দেন যে এই যে ডিসিদের একটা কি জানি একটা ফান্ড আছে, গতকাল যেটা নিয়ে খুব আলাপ হলো, যে ডিসিদের একটা স্পেশাল ফান্ড, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে স্পষ্টভাবে বলতে শুনলাম যে এরকম কোনো কিছু নাই। এই তো চলে কিভাবে তাহলে? এটা থানায় একটা বিশেষ ফান্ড থাকে, কিভাবে চলে এগুলো? এগুলো তো গোপনে কিছু হয় না। আপনি ফুটপাথগুলো দেখলে তো বুঝতে পারেন। আমার রাস্তা আর ফুটপাথ যদি আমি দেখি, বা পাবলিক বাসের বডিগুলো বা চেহারাগুলো যদি দেখি, তাহলে আমি বুঝতে পারি আমার ল অ্যান্ড অর্ডার, গভর্নেন্স মানে স্ট্যান্ডার্ড কোন পর্যায়ের। এখন বদরুলের বিচার অনেক প্রতিশ্রুতি আমরা পাচ্ছি। এই খাদিজার জন্য সাধারণ মানুষ প্রে করছে, সে একটা সংকটাপন্ন অবস্থার মধ্যে আছে, ওই উইশ যে সে জীবিত আবার। আজকের খবরটা কি তার? আজকে কি এখনো সে সংকটের মধ্যেই আছে, সংকটের মধ্যে আছে। তো বদরুলের বিচার হবে এরকম কি আমরা আশা করতে পারি কিনা? আমি এই বদরুলের বিচার হবেই। যারা বলেছিল বিশ্বজিৎ হত্যাকাণ্ডের বিচার হবে না এবং খুব দীপ্ত কণ্ঠে বলেছিল, সেই বিচার কিন্তু হয়েছে।
এবং তারা বিচার দাবি করেছিল, এইভাবে করেছিল বলেও আমি ধরে নিই, যদি বিচারের জন্য সরকার পদক্ষেপ নিয়েছে কিংবা ত্বরান্বিত করেছে কিংবা জেদি হয়েছে, সবই মেনেছি। আপনি দেখেন, আমরা যখন মহিলা সমিতির মঞ্চে খুব নাটক দেখতাম, সেই নাটকের প্রথম দিকে একদম গ্যালিলিও গ্যালিলি নামে নাটক দেখতাম, গিয়েছিলাম আমি 3বার দেখেছি নাটকটি। গ্যালিলিও গ্যালিলি যখন তার বিচার হয়েছে, তিনি সত্য কথা বলবার জন্য তার বিচার হয়েছে, এবং পরবর্তীতে তিনি যখন সিদ্ধান্ত নিলেন যে আমাকে বিজ্ঞানের প্রয়োজনে আর কিছু কাল বেঁচে থাকতে হবে, তখন তিনি গির্জার কাছে যে আত্মসমর্পণ করলেন। কিন্তু তার যারা শিষ্য, তারা মনে করেছিল তিনি কখনো মিথ্যার কাছে আত্মসমর্পণ করবেন না। তখন তিনি স্বীকার করে আসছেন, তখন তার এক প্রিয় শিষ্য আন্দ্রেয়া চিৎকার করে বলেছিল, দুর্ভাগা সেই দেশ যার কোনো বীর পুত্র নেই। আমরা মনে করতাম এই এথেন্স নগরীতে একমাত্র বীর পুত্র হচ্ছে গ্যালিলিও গ্যালিলি, সেও মিথ্যার কাছে আত্মসমর্পণ করেছে। তখন গ্যালিলিও গ্যালিলি বলছে, আমি তানভীর ভাইয়ের কথার প্রসঙ্গ ধরে বলছি, যে আন্দ্রেয়া আমার কাছে আসো, এভাবে বলো, দুর্ভাগা সেই দেশ যার বীরপুত্রের প্রয়োজন। জাতিতে বীরপুত্র সবসময় থাকে, যখন প্রয়োজন দেখা দেয় তখন জাতি দুর্ভাগা। তা আমি এই প্রসঙ্গক্রমে এই কথাটি উল্লেখ করলাম। টিএন সেশন ভারতে খুব বিখ্যাত হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে, এবং তিনি যখন ম্যাজিস্ট্রেটগিরি করতেন, বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করতেন, কি মানে কঠিন পথ অতিক্রম করে তার আত্মজীবনীতে উল্লেখ করেছেন। আমি শুধু এক বাক্যে বলি, তিনি যখন মাদ্রাস রোড ট্রান্সপোর্ট অথরিটি ডাইরেক্টর ছিলেন, তিনি যে কত কঠিন পথ অতিক্রম করেছেন। আমি যে প্রসঙ্গটা বললেন বলে দুর্নীতি দমন কমিশনের যে ডিজি নতুন যিনি নিয়োগ পেয়েছেন, তার ক্ষেত্রে বলছেন, এরকম বীরপুত্র কিন্তু থাকবেই। এই বীরপুত্রের প্রয়োজন আমরা দেখা দিচ্ছি। আমি আপনার একটা কথা বলি, মানে একেবারে ছোট করে বলছি, নারীর ক্ষমতায়নের অসম্পূর্ণ অবদানের জন্য প্রধানমন্ত্রী যখন নিউ ইয়র্কে যখন প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন পদক পান এবং এজেন্ট অফ চেঞ্জ অ্যাওয়ার্ড পান, তার পরবর্তীতে যখন আমরা দেখি যে সেই নারীর বিরুদ্ধে এরকমভাবে যখন অত্যাচার নির্যাতন হয়, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়, তখনই কিন্তু মনটা খুব ভেঙে যায়। আমরা আর দুটো প্রসঙ্গে কথা বলবো ভেবেছিলাম আজকে। জঙ্গি দমনের ক্ষেত্রে তো আইনশৃঙ্খলা বাহিনীর একটা খুবই দৃশ্যমান কিছু সাফল্য আমরা দেখেছি, এবং জুলাইয়ের 1 তারিখ থেকে এ পর্যন্ত এক ধরনের ট্রাঙ্কুইলিটি এসছে, এক ধরনের স্বস্তির ভাব, সেন্স অফ সিকিউরিটি, সেগুলো জেনারেলি আমরা দেখতে পাচ্ছি সমাজে, এবং উদ্যোগগুলো চলছে। আজকে 2 জন জঙ্গিকে বগুড়াতে আত্মসমর্পণ করতে দেখলাম আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে, এবং তারা বক্তব্য রেখেছে এবং তারা বলেছে যে তারা যে ভুল পথে ছিল, অন্ধকার পথে ছিল, সে তাদেরকে 5 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। র্যাবের ডিজি বলেছেন যে যারা এইভাবে আত্মসমর্পণ করবে তাদেরকে আইনি সহায়তা দেবে আইন শৃঙ্খলা বাহিনী। এই বিষয়টি আপনি কীভাবে? 5 লক্ষ টাকা করে যে দেওয়া হতো তাদেরকে, বা দেওয়া হয়েছে, কারা দিয়েছিল? এটা খুব ইম্পর্টেন্ট আমার জন্য। এটা সরকারের, হ্যাঁ, না মানে তারা পেয়েছে কোনো না কোনো সোর্স থেকে। আমাদের কথা হচ্ছে কি, জঙ্গি দমনের ক্ষেত্রে সরকারের বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাম্প্রতিক মাসগুলোতে যে ধারাবাহিক সাফল্য, এটার জন্য আমি সাধুবাদ জানাই। বাংলাদেশকে অনেক বড় মাসুল আরও দিতে হতো, কিন্তু তারা সমূলে উৎপাদন করতে পারেননি, কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন, এবং সাঁড়াশি অভিযান যেটা বলে, এবং যেভাবে, কিন্তু ওই যে আজকে যেটা বলেন যে 5 লক্ষ টাকা করে কারা দিত, আমাদেরকে ওই যে রুটটা যেতে হবে যে কারা এটার সঙ্গে না 5 লক্ষ টাকা তাদেরকে পুনর্বাসন হিসেবে, তাদের পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে, পুনর্বাসনের জন্য। দ্যাটস এ গ্রেট আই মিন মানে কি বলে, তারা যাতে স্বাভাবিক জীবন যাতে খুবই ভালো উদ্যোগ। এবং এইটাকে আমি বলবো যে এইরকম ভাবে এখন তারা তাদের বক্তব্য এবং সারেন্ডার করার দৃশ্যে অনুপ্রাণিত অনেকেই হবে, কারণ এই জঙ্গিবাদ বা এই ধরনের উগ্রতা, এটা তো কোনো ধর্মীয় কোনো ইস্যু না, এটা হচ্ছে যে স্রেফ একটা মানে পাগলামি, এটা মানে চরম একটা অবক্ষয়, মেধা বা আপনার মানসিক সুস্থতা তো এর ভিতরে পড়ে না। এই বিষয়গুলো যখন তারা রিয়েলাইজ করবে, সাধারণত এই সারা বিশ্বব্যাপী যে জঙ্গিবাদের যে উত্থান, সেটার সঙ্গে তো আমরা ধর্মের নামে যেগুলো চলছে, এটা তো, তবে এটা আমাদের কাছে খুবই কি বলে যে এক ধরনের দৃষ্টান্ত, যে জঙ্গিরা আত্মসমর্পণ করছে এবং তারা তাদের অনুভূতির কথাগুলো বলছে, এবং তারা এই জগৎ সম্পর্কে একটা মোটিভেশনাল বক্তব্য, তাদের কথা শুনে অন্যরাও হতে পরিবর্তন আসবে তাদের মনোজগতের মধ্যে। সুভাষিনী রায়, আমি খুব অল্প করে একটু কথা বলি। আমরা তারুণ্যের টকবগে অবস্থা দেখেছি। আমরা শাহবাগের যে গণজাগরণ মঞ্চ কিংবা শাহবাগের যে
যৌবনের যে উত্থান সেটাও আমরা দেখেছি। আবার হেফাজত ইসলামের যে 5ই মেতে যে সমাবেশ, সেখানে কিন্তু আমরা একটা সমাবেশ দেখেছি। এবং এই সমাজ ব্যবস্থার ভিতরে কিন্তু দুটোই কিন্তু এখনো বিদ্যমান। আমরা যেমন মুক্তিযুদ্ধের চেতনার আলোকে যে যুব সমাজকে দেখেছি, আবার বিভ্রান্ত যুবক যারা তাদের একটা দর্শন নিয়ে তাদের চাপিয়ে দেওয়া দর্শন, এরাও কিন্তু তাদের সমাজ ব্যবস্থার ভিতরে এখনো রয়েছে। আমাদের কিন্তু তারা তো জঙ্গিবাদের দর্শন নিয়ে চলছেন না, যারা হেফাজতের, তাহলে তো দেখা যাবে যে না, আমি জঙ্গিবাদ তো বলছি আরো যে অনেক। এই যে বিপরীত ধারার দুটো ব্যবস্থা কিন্তু মানে মতবাদের অবস্থান করছে। এই সমাজের যারা কর্তা ব্যক্তি কিংবা সমাজ নিয়ে যারা দায়িত্ব পালন করবেন, তাদের কিন্তু দুটোই মাথায় বিবেচনা রাখতে হবে। এবং এটাকেই আপনার কিভাবে দেশপ্রেমিক নাগরিকে পরিণত করা যায়, কিভাবে ইতিবাচক ধারায় প্রবাহিত করা যায়, সেটা নিয়ে কিন্তু কাজ করার অনেক কাজ রয়েছে। এবং সেটাই কিন্তু আমি মনে করি যে বিভ্রান্ত যুবককে ফিরিয়ে আনা বেশ কঠিন কাজ, কিন্তু এই কাজগুলো কিন্তু যদি করা যায় তাহলে কিন্তু অনেক সাফল্য আসতে পারে। তা আপনি তার প্রমাণ দেখছেন। এবং আজকের জনমত কিন্তু জঙ্গিবাদের বিরুদ্ধে। 1 জুলাইয়ের যে জঙ্গিরা তাদের মৃতদেহ যখন পড়ে থাকে মাসের পর মাস, আত্মীয় স্বজনরা নিতে আসেন না, পিতামাতা খোঁজ নেন না, এবং এই যে একটা পরিবেশ তৈরি হয়, তার মানে জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষের একটা মতবাদ কিন্তু আমরা প্রকাশ পাচ্ছে, তাদের অবস্থান দেখতে পাচ্ছি। অর্থাৎ এটাকেই ইতিবাচক ধারা হিসেবে এবং সুস্থ এবং ঠান্ডা মাথায় এটা নিয়ে কাজ করার অনেক জায়গা রয়েছে। তাহমিদ 54 ধারা থেকে অব্যাহতি পেয়েছে, হাসনাত করিমও অব্যাহতি পেয়েছে, কিন্তু মূল মামলায় অবশ্য হাসনাত করিম মূল মামলায় তাকে তো আসামি দেখানো হয়েছে, সেটা আছেন এই প্রসঙ্গে। আমি একটু কনফিউজড। আমি আইনের অঙ্গনের লোক হলেও আমার কতগুলো বিষয় আমার মাথায় আসে না। একটু অন্য একটা রেফারেন্সে যাই, এটাও একটু ইম্পর্টেন্ট আমার জন্য। আমি অনেকের সঙ্গে আলাপ করেছি, কোনো সদুত্তর পাইনি। ইভেন একজন সিটিং বিচারপতির সঙ্গে আমি আলাপ করেছি। আমাদের যে ক্রিকেটার শাহাদাত, তার যে গৃহকর্মী একটা শিশুকে যে নির্যাতন করেছিল, আমাদের সবারই হয়তো সেটা মনে আছে। তো এই শিশুটিকে কি নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল তার ছবি আমরা জানি, নিউজ করেছি, এটা নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। শাহাদাত আত্মগোপনে ছিল, পরবর্তীতে সে সারেন্ডার করে এবং স্বীকার করে যে সে নির্যাতনের করেছিল। জাস্ট সপ্তাহ 2 আগে সম্ভবত বা 3 সপ্তাহ আগে যখন আদালতে বিষয়টা নিয়ে আসলো, ওই 11 বছরের শিশু মেয়েটিকে কাঠগড়ায় ওঠানো হলো এবং মেয়েটি বলছে যে আমাকে কোনো নির্যাতন করা হয়নি। সারা শরীরে তখনও তার আঘাতের চিহ্ন। তখন আইনজীবী বৈরী সাক্ষী বা যেটাকে আইনের ভাষায় হোস্টাইল উইটনেস ঘোষণা করে তাকে জেরা করলেন। আপনি চিন্তা করেন তো একবার যে 11 বছরের একটা বাচ্চাকে কাঠগড়ায় জেরা করা হচ্ছে এবং যেভাবেই হোক তাকে সে বলছে যে আমাকে কেউ নির্যাতন করেনি, এবং পুরো ঘটনাটি মিথ্যা। পুরো ঘটনা আমি অন্যের প্ররোচনায় এটা করেছি। আবার আইনজীবী তখন তাকে আবার হোস্টাইল উইটনেস ডিক্লেয়ার করে আবার তাকে জেরাও করছেন যে কেন তাহলে তুমি এরকম। দিস ইজ মাই জুডিশিয়াল সিস্টেম। এই হচ্ছে আমাদের অবস্থা। 11 বছরের একটা শিশুকে আদালতের কাঠগড়ায় নিতে হবে, কোন আইনে আছে আমাকে একটু দেখাক যে কেউ বাংলাদেশের। সাক্ষ্য আইনের কোথায় আছে এটা যে জেরা করতে হবে? শাহাদাতের একুইটালের জন্য এটা দরকারি ছিল আর কি। তো এই শাহাদাতের একুইটালের জন্য যদি এই সমস্ত দরকার হয়, তো এরকম একুইটাল তো আমাদের যদি হয়, আমি এটা মানে উদাহরণ হিসেবে আমি বললাম। বুঝা গেছে। আমরা শেষের দিকে আপনার কোনো কমেন্ট আছে কিনা এই বিষয়ে? না, আমাদের সমাজ ব্যবস্থার ভিতরে তো অনেক কিছুই আমরা দেখি যেগুলো আমরা দেখে খুব দুঃখ পাই, আমরা বেদনা হই। আমি এটাকে শেক্সপিয়ারের ভাষায় বলা যায় ব্লিডিং অফ দ্য উন্ড। আমাদের ক্ষতের রক্ত প্রবাহ কিন্তু রয়ে গেছে। এইটা যদি আপনার সমাধান করতে হয়, আমাদের সমাজ ব্যবস্থার ভিতরে ইতিবাচক ধারাগুলোকে সামনে নিয়ে আসতে হবে। এবং এই যে দুষ্টের দমন শিষ্টের পালনের যে বিষয়টি এবং এটা যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে আমাদেরকে অবলম্বন করতে হবে। আপনার কনফুসিয়াসকে জিজ্ঞেস করা হয়েছিল, চীনা দার্শনিক, যে গুরুদেব আপনার কাছে সুশাসন শব্দের অর্থ কী? তিনি বলেছিলেন যার কাজ সে করবে সেটাই হচ্ছে সুশাসন। রাজার কাজ রাজা, মন্ত্রীর কাজ মন্ত্রী, প্রজার কাজ প্রজা। আমাদের সত্যি সত্যি এই কাজগুলো করতে পারি এবং যার যথাযথ দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমরা যদি একটা ধারাবাহিকতা তৈরি করতে পারি এবং দৃষ্টান্ত স্থাপন করতে পারি,
তাহলে কিন্তু আমাদের এই সমাজ অনেক দূরে এগিয়ে যাবে। ধন্যবাদ সুভাষ সিংহ রায়, ধন্যবাদ তানভীর সিদ্দিকী স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। এই অনুষ্ঠানটি অনলাইনেও দেখতে পারেন, আর দেখা হবে আপনাদের সঙ্গে আবারও পরের অনুষ্ঠানে।